হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রিয়েট, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ নিউট্রিশন। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো থার্ড সেমের চ্যাপ্টার 2 অর্থাৎ খাদ্যের ভাঙন, পরিপাক ও শোষণের পার্ট 4। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পরিপাক সম্পর্কে। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের পরিপাক। অর্থাৎ কার্বোহাইড্রেটের পরিপাক কোথায় এবং কিভাবে সম্পন্ন হয় সেই সম্পর্কে জানব। তো এর ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে যে প্রক্রিয়ায় জটিল কার্বোহাইড্রেট অর্থাৎ ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, জটিল কার্বোহাইড্রেট অ্যামাইলোলাইটিক উৎসেচকের অর্থাৎ শর্করা ভঙ্গকারী উৎসেচকের উপস্থিতিতে প্রধানত মুখবিবর, পাকস্থলী ও ক্ষুদ্রান্তে আর্দ্র বিশ্লেষিত হয়ে সরল ও শোষণ উপযোগী এক শর্করায় অর্থাৎ প্রধানত গ্লুকোজে পরিণত হয়। তাকে আমরা কি বলি? কার্বোহাইড্রেটের পরিপাক। কার্বোহাইড্রেটের পরিপাক। অর্থাৎ যে প্রক্রিয়ায় জটিল কার্বোহাইড্রেট অর্থাৎ দ্বিশর্করা এবং বহু শর্করা অ্যামাইলোলাইটিক উৎসেচকের উপস্থিতিতে প্রধানত মুখবিবরে, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে আর্দ্র বিশ্লেষিত হয়ে সরল ও শোষণযোগ্য এক শর্করায় পরিণত হয়, তাকে আমরা কি বলি? কার্বোহাইড্রেটের পরিপাক। তাহলে কার্বোহাইড্রেটের পরিপাক কোথায় কোথায় সম্পন্ন হচ্ছে? এক হচ্ছে মুখবিবরে, ক্ষুদ্রান্তে এবং পাকস্থলীতে কিছু পরিমাণ সুক্রোজ HCl এর প্রভাবে আর্দ্র বিশ্লেষিত হয়ে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন করে, কিন্তু পাকস্থলীর মধ্যে কোনো রকম অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না। শুধুমাত্র কিছু পরিমাণ সুক্রোজ HCl এর প্রভাবে আর্দ্র বিশ্লেষিত হয়ে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন করে। তাহলে মেনলি আমাদের মুখবিবর এবং ক্ষুদ্রান্তে অ্যামাইলোলাইটিক উৎসেচকের উপস্থিতিতে কার্বোহাইড্রেটের পরিপাক ঘটে এবং পাকস্থলীতে HCl এর ক্রিয়ায় সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ ঘটে। প্রথমে আমরা দেখব মুখবিবরে কার্বোহাইড্রেটের পরিপাক কিভাবে হয়। তো আমাদের মুখবিবরে লালারস বর্তমান। লালারসের মধ্যে দু ধরনের অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে। দু ধরনের অ্যামাইলোলাইটিক
উৎসেচক থাকে। এক হচ্ছে টায়ালিন বা যাকে বলা হয় স্যালাইভারি অ্যামাইলেজ। এবং দুই হচ্ছে মল্টেজ। মল্টেজ উৎসেচক। লালারসে দু ধরনের অ্যামাইলোলাইটিক অর্থাৎ কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে। এক হচ্ছে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ অ্যান্ড সেকেন্ড হচ্ছে মল্টেজ। তো এই টায়ালিন কিভাবে কার্বোহাইড্রেটের পরিপাক করে? তো সেদ্ধ শ্বেতসার টায়ালিন শুধুমাত্র সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে। সেদ্ধ শ্বেতসারের ওপর টায়ালিন ক্রিয়া করে তৈরি করে এরিথ্রোডেক্সট্রিন আর এক অণু মল্টোজ শর্করা। আবার অ্যারিথ্রোডেক্সট্রিনের ওপর টায়ালিন আবার ক্রিয়া করে এবং উৎপন্ন করে অ্যাক্রোডেক্সট্রিন। এবং এক অণু মল্টোজ। দেন অ্যাক্রোডেক্সট্রিনের ওপর টায়ালিন আবার ক্রিয়া করে অ্যান্ড তৈরি করে আইসোমল্টোজ প্লাস মল্টোট্রায়োজ আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোজ। তাহলে টায়ালিন কিভাবে কাজ করছে? টায়ালিন প্রথমে সেদ্ধ শ্বেতসারকে ভাঙছে, দিয়ে তৈরি করছে অ্যারিথ্রোডেক্সট্রিন এবং মল্টোজ। দিয়ে টায়ালিন আবার অ্যারিথ্রোডেক্সট্রিনের ওপর কাজ করছে, দিয়ে অ্যারিথ্রোডেক্সট্রিনকে ভেঙে অ্যাক্রোডেক্সট্রিন তৈরি করছে এবং মল্টোজ তৈরি করছে। তারপর আবার টায়ালিন অ্যাক্রোডেক্সট্রিনকে ভেঙে তৈরি করছে আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোজ। বোঝা গেছে? তো এরপর দেখে নেব মল্টেজের ক্রিয়া। মল্টেজ কিভাবে কাজ করে? তো মল্টেজ এনজাইম মল্টোজ শর্করাকে ভেঙে দুই অণু গ্লুকোজ তৈরি করে। এখানে হবে মল্টেজ। মল্টেজ এনজাইম মল্টোজকে ভেঙে দুই অণু গ্লুকোজ তৈরি করছে। তো এটা হলো মুখবিবরে কার্বোহাইড্রেটের পরিপাক। এরপর দেখে নেব পাকস্থলীতে কার্বোহাইড্রেটের পরিপাক। তাহলে কি বললাম? যে পাকস্থলীতে বা পাকরসের মধ্যে কোনো রকম অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে না, অর্থাৎ কার্বোহাইড্রেট ভঙ্গকারী কোনো রকম উৎসেচক পাকরসের মধ্যে থাকে না। কিন্তু কি হয় এখানে? এখানে সুক্রোজ HCl এর সংস্পর্শে এসে
আর্দ্র বিশ্লেষিত হয়ে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ তৈরি করে। বোঝা গেছে? এরপর আমরা চলে যাব ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেটের পরিপাক। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে 3 ধরনের পাচক রস নিঃসৃত হয়। কি কি? অগ্নাশয় রস, সেকেন্ড হচ্ছে পিত্তরস এবং থার্ড হচ্ছে আন্ত্রিক রস। তো অগ্নাশয় রসের মধ্যে 2 ধরনের কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে। এক হচ্ছে মল্টেজ এবং প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। মল্টেজ এবং প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। তো এই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কিভাবে কাজ করছে? এটা কাজ করে শ্বেতসারের ওপর সেদ্ধ বা অসেদ্ধ উভয় প্রকার শ্বেতসারের ওপরেই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কাজ করতে পারে। সেদ্ধ শ্বেতসারের ওপর প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ ক্রিয়া করে তাকে পরিণত করে ডেক্সট্রিনে। ডেক্সট্রিনের ওপর প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ আবার ক্রিয়া করে দিয়ে তৈরি করে মল্টোজ এবং আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোট্রায়োজ। এখানে হবে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। সেদ্ধ শ্বেতসারকে ভেঙে তৈরি করছে ডেক্সট্রিন, দেন ডেক্সট্রিনটাকে ভেঙে মল্টোজ, আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোট্রায়োজ তৈরি করে। আর এখানে আরেকটা এনজাইম থাকে মল্টেজ এনজাইম। মল্টেজ কি করে? মল্টেজ তো আমরা একবার দেখলাম। মল্টোজ শর্করার উপর কাজ করে মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি করে। এবার এখানে যে মল্টোট্রায়োজ উৎপন্ন হয়েছে, মল্টোট্রায়োজ এটার ওপরে মল্টেজ ক্রিয়া করে তৈরি করে 1 অণু গ্লুকোজ প্লাস 1 অণু মল্টোজ দিয়ে এই মল্টোজের উপরে আবার মল্টেজ ক্রিয়া করে কি তৈরি করবে? 2 অণু গ্লুকোজ। তাহলে বোঝা গেছে কিভাবে এখানে কার্বোহাইড্রেটের পরিপাকটা হচ্ছে। তাহলে আমরা মল্টোজকে কিভাবে ভাঙা যায় সেটা দেখলাম, মল্টোট্রায়োজকে কিভাবে ভাঙা যায় সেটাও দেখলাম। এবার বাকি রইল আলফা লিমিট ডেক্সট্রিন। আলফা লিমিট ডেক্সট্রিনের ওপরে মল্টেজ কাজ করতে পারে, সুক্রেজ কাজ করতে পারে এবং আইসোমল্টেজ কাজ করতে পারে। তো দেখে নেওয়া যাক
কোন এনজাইম কিভাবে আলফা লিমিট ডেক্সট্রিনকে ভাঙছে। আলফা লিমিট ডেক্সট্রিন প্রথমে তাহলে মল্টেজ কাজ করছে, সুক্রেজ ক্রিয়া করতে পারে, আর আইসোমল্টেজ। তো আলফা লিমিট ডেক্সট্রিনের ওপর যখন মল্টেজ ক্রিয়া করে তখন মল্টেজ আলফা লিমিট ডেক্সট্রিনকে ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজ প্লাস গ্লুকোজ। আর যদি সুক্রেজ ক্রিয়া করে তখন আলফা লিমিট ডেক্সট্রিনকে ভেঙে তৈরি করে গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ প্লাস 1 অণু ফ্রুক্টোজ। আর যদি আইসোমল্টেজ কাজ করে সেক্ষেত্রে উৎপন্ন হয় গ্লুকোজ আর 1 অণু গ্লুকোজ, 2 অণু গ্লুকোজ। বোঝা গেছে? যদি মল্টেজ ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আলফা লিমিট ডেক্সট্রিন ভেঙে গিয়ে 2 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, এবং যদি সুক্রেজ ক্রিয়া করে সেক্ষেত্রে গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজ। আর যদি আইসোমল্টেজ ক্রিয়া করে সেক্ষেত্রে 2 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে আমরা দেখেছিলাম ক্ষুদ্রান্তে 3 ধরনের পাচক রস থাকে, অগ্নাশয় রস, পিত্তরস এবং আন্তরিক রস। অগ্নাশয় রসের দ্বারা কিভাবে কার্বোহাইড্রেটের পরিপাক হয় সেটা আমরা দেখলাম। পিত্তরসের মধ্যে কোনো রকম কার্বোহাইড্রেট ভঙ্গকারী উৎসেচক থাকে না। তাহলে এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আন্তরিক রস। আন্তরিক রসের মধ্যে যে সমস্ত এনজাইমগুলো আছে তাদের ক্রিয়া সম্পর্কে জানতে হবে। তো আন্তরিক রসের মধ্যে যে এনজাইমগুলো থাকে, অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো থাকে, সেগুলি হলো সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, বা আন্তরিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, আলফা ডেক্সট্রিনেজ ইত্যাদি। তো প্রথমে দেখে নিই সুক্রেজ কিভাবে কাজ করে। তো সুক্রেজ কাজ করে সুক্রোজ নামক দ্বিশর্করার উপর, সুক্রোজের উপর কাজ করে। সুক্রোজকে ভেঙে তৈরি করে 1 অণু গ্লুকোজ আর 1 অণু ফ্রুক্টোজ। এখানে হবে সুক্রেজ এনজাইম। দেন হচ্ছে ল্যাকটেজ। ল্যাকটেজ কাজ করে ল্যাকটোজ শর্করার উপরে। ল্যাকটোজ হচ্ছে দুগ্ধ শর্করা। এখানে হবে ল্যাকটেজ এনজাইম। কি তৈরি করবে? 1 অণু গ্লুকোজ এবং 1 অণু গ্যালাক্টোজ। দেন কি রয়েছে? মল্টেজ। মল্টেজের ক্রিয়া তোমরা আগে দেখলাম, মল্টেজ কিভাবে কাজ করে। মল্টোজ শর্করাকে ভেঙে 2 অণু গ্লুকোজ তৈরি করে। নেক্সট আমাদের
4 নম্বরে আছে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। ইন্টেস্টিনাল অ্যামাইলেজ কী করে? এটা কাজ করে শ্বেতসার বা ডেক্সট্রিনের ওপরে। আন্ত্রিক অ্যামাইলেজ এটাকে ভেঙে তৈরি করে মল্টোজ, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ আর আলফা লিমিট ডেক্সট্রিন। আর নেক্সট রয়েছে আইসোমল্টেজ। আইসোমল্টোজকে ভেঙে তৈরি করে 2 অণু গ্লুকোজ। লাস্ট রইল আমাদের আলফা ডেক্সট্রিনেজ। আলফা ডেক্সট্রিনেজ কাজ করে আলফা লিমিট ডেক্সট্রিনের ওপর। এটাকে ভেঙে তৈরি করে মল্টোজ এবং মল্টোট্রায়োজ। এখানে হবে আলফা ডেক্সট্রিনেজ। এরপর এই মল্টোজের উপর মল্টেজ ক্রিয়া করবে এবং মল্টোট্রায়োজের উপরেও মল্টেজ ক্রিয়া করে 3 অণু গ্লুকোজ তৈরি করবে। তাহলে বোঝা গেল কার্বোহাইড্রেটের পরিপাক কিভাবে সম্পন্ন হচ্ছে, কোথায় কোথায় সম্পন্ন হচ্ছে। তাহলে মেনলি আমাদের কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয়ে যায় মুখবিবর থেকে, কারণ মুখবিবরে লালারসের মধ্যে 2 ধরনের অ্যামাইলোলাইটিক উৎসেচক থাকে, এক হচ্ছে টায়ালিন এবং নেক্সট হচ্ছে মল্টেজ। দেন পাকস্থলীতে HCl এর ক্রিয়ায় কিছু পরিমাণ সুক্রোজ ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। তারপর ক্ষুদ্রান্তে 3 ধরনের পাচক রসের মধ্যে অগ্নাশয় রস এবং আন্ত্রিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক থাকে এবং তাদের ক্রিয়া আমরা এখানে দেখলাম কিভাবে জটিল শর্করাকে ভেঙে সরল শর্করায় পরিণত করছে। নেক্সট এরপর আমরা দেখব প্রোটিনের পরিপাক। প্রোটিনের পরিপাক বা ডাইজেশন অফ প্রোটিন। পরিপাকের স্থান যদি আমরা দেখি তাহলে মুখবিবরে কোনো রকম প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিন ভঙ্গকারী এনজাইম থাকে না, তাই মুখবিবরে প্রোটিনের পরিপাক সম্পন্ন হয় না। প্রোটিনের পরিপাক সম্পন্ন হয় পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে। তাহলে পরিপাকের স্থান হলো পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। তাহলে প্রথমে আমরা দেখে নেব পাকস্থলীতে প্রোটিনের পরিপাক।
পাকস্থলীতে যে মুখ্য প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে সেটা হচ্ছে পেপসিন, এবং এছাড়াও আরও অন্যান্য প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে, যেমন হচ্ছে রেনিন বা এটাকে বলা হয় কাইমোসিন। দেন থাকে গ্যাস্ট্রিক ক্যাথেপসিন, জিলাটিনেজ, এটসেট্রা। তো পাকস্থলী থেকে যে পাকরস নিঃসৃত হয় সেই পাকরসে পেপসিনের প্রো এনজাইম পেপসিনোজেন রূপে থাকে। এই পেপসিনোজেন যখন পাকস্থলীর HCl এর সংস্পর্শে আসে তখন সেটা পেপসিনে পরিণত হয়। যখন পেপসিনোজেন অবস্থায় থাকে এটা হবে পেপসিনোজেন। পেপসিনোজেন হচ্ছে প্রো এনজাইম, এটা ইনঅ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে না, কিন্তু যখন এটা পাকস্থলীর HCl এর সংস্পর্শে আসে তখন সেটা পেপসিনে পরিণত হয়, যেটা সক্রিয় হয়, অ্যাক্টিভ ফর্ম। তো এরপর দেখে নেওয়া যাক যে পেপসিন কিভাবে প্রোটিনের উপর ক্রিয়া করে। প্রথমে প্রোটিনকে পরিণত করে অ্যাসিড মেটাপ্রোটিনে। পেপসিন প্রোটিনের উপর ক্রিয়া করে তাকে অ্যাসিড মেটাপ্রোটিনে কনভার্ট করে। দেন অ্যাসিড মেটাপ্রোটিনের ওপর পেপসিন আবার ক্রিয়া করে, দিয়ে তৈরি করে প্রাইমারি প্রোটিওজ। দেন প্রাইমারি প্রোটিওজের ওপর আবার ক্রিয়া করে তৈরি করে সেকেন্ডারি প্রোটিওজ। সেকেন্ডারি প্রোটিওজের ওপর পেপসিন আবার ক্রিয়া করে, দিয়ে সেটাকে পরিণত করে পেপটোনে। এখানে হবে পেপসিন, তাহলে প্রোটিনের ওপর প্রথমে প্রোটিনকে ভেঙে কি তৈরি করছে, অ্যাসিড মেটাপ্রোটিন, দেন সেটা পরিণত হচ্ছে প্রাইমারি প্রোটিওজ, দেন সেকেন্ডারি প্রোটিওজ, দেন অ্যাট লাস্ট প্রোটিনকে ভেঙে কি তৈরি করছে, পেপটোন। তাহলে এই হলো পেপসিনের ক্রিয়া। আর কি বললাম, এখানে রেনিন বলে একটা উৎসেচক আমরা দেখলাম যে পাকরসের মধ্যে থাকে। তো এই রেনিন যে এনজাইমটা, এই রেনিন এনজাইমটা শুধুমাত্র ইনফ্যান্টসদের দেহে থাকে, সদ্যজাত শিশুদের দেহে এই রেনিন এনজাইমটা থাকে। তো এটা প্রথমে নিষ্ক্রিয় প্রো রেনিন রূপে থাকে, প্রো রেনিন। এটা যখন HCl এর সংস্পর্শে আসে তখন এটা রেনিনে কনভার্ট হয়, যেটা অ্যাক্টিভ হয়। ওকে, তো এই রেনিনকে আবার কাইমোসিনও বলা হয়ে থাকে। তো এটা বেসিক্যালি আম্লিক মাধ্যমে দুধের প্রোটিন, দ্যাট ইজ কেসিন প্রোটিনকে প্যারাকেসিনে আদ্র বিশ্লেষিত করে, এবং প্যারাকেসিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ক্যালসিয়াম প্যারাক্যাসিনেটে তঞ্চিত হয়। তাহলে রেনিন কি করছে, কেসিন প্রোটিন, দুগ্ধ প্রোটিন কেসিনের ওপর
ক্রিয়া করে, দিয়ে সেটাকে পরিণত করে প্যারাকেসিনে। এরপর এই প্যারাকেসিন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে পরিণত হয় ক্যালসিয়াম প্যারাকেসিনেট। ক্যালসিয়াম প্যারাকেসিনেটের উপর পেপসিন ক্রিয়া করে তৈরি করে পেপটোন এবং অ্যামাইনো অ্যাসিড। ওকে, বোঝা গেছে? তো এরপর আমরা দেখব ক্ষুদ্রান্তে প্রোটিনের পরিপাক কিভাবে হয়। ক্ষুদ্রান্তে প্রোটিনের পরিপাক। তাহলে আমরা দেখেছি ক্ষুদ্রান্তে কী কী পাচক রস থাকে: অগ্নাশয় রস, পিত্তরস এবং আন্ত্রিক রস। তো প্রোটিনের পরিপাকেও পিত্তরসের কোনো ভূমিকা নেই, শুধুমাত্র অগ্নাশয় রস এবং আন্ত্রিক রসের মধ্যে প্রোটিওলাইটিক এনজাইমস থাকে। তো অর্ধপাচিত খাদ্যবস্তু যখন পাকস্থলী থেকে ডিওডিনামে প্রবেশ করে তখন তার সঙ্গে অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস মিশ্রিত হয় এবং প্রোটিনের পরিপাক ঘটে। তো দেখা যাক অগ্নাশয় রসের কী ভূমিকা রয়েছে প্রোটিনের পরিপাকে। অগ্নাশয় রসের ভূমিকা। তো অগ্নাশয় রসের মধ্যে যে সমস্ত এনজাইমগুলো থাকে, প্রোটিওলাইটিক এনজাইমগুলো থাকে, সেগুলো হলো ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কোলাজিনেজ, ইলাস্টেজ, কার্বক্সিপেপটাইডেজ, তো প্রথমে দেখে নেওয়া যাক ট্রিপসিন এনজাইম কিভাবে প্রোটিনের উপর ক্রিয়া করে। তো এই ট্রিপসিন এনজাইম ট্রিপসিনোজেন হিসাবে নিঃসৃত হয়। ট্রিপসিনোজেন হিসাবে নিঃসৃত হয় এবং এটা যখন এন্টারোকাইনেজ এনজাইমের সংস্পর্শে আসে তখন এটা অ্যাক্টিভ ট্রিপসিনে পরিণত হয়। এটা হয় অ্যাক্টিভ, এবং এটা যখন নিঃসৃত হয় তখন সেটা ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেন হিসাবে থাকে। সেটা এন্টারোকাইনেজ এনজাইমের সংস্পর্শে এসে অ্যাক্টিভ ট্রিপসিনে পরিণত হয় এবং প্রোটিনের পরিপাকে অংশগ্রহণ করে। তো এরপর দেখে নেওয়া যাক ট্রিপসিন কিভাবে প্রোটিনের উপর কাজ করে। হবে ট্রিপসিন তো প্রোটিনকে ট্রিপসিন প্রথমে পরিণত করে ক্ষারীয় মেটাপ্রোটিনে, অর্থাৎ অ্যালকালি মেটাপ্রোটিন, ক্ষারীয়। দেন এর ওপর ট্রিপসিন আবার ক্রিয়া করে দিয়ে তৈরি করে প্রাইমারি প্রোটিওজ। ট্রিপসিন এখানে হবে, দেন এটা
প্রাইমারি প্রোটিওজকে পরিণত করবে সেকেন্ডারি প্রোটিওজে। এটা কিছুটা পেপসিনের ক্রিয়ার মতোই। আবার এটার উপর ট্রিপসিন কাজ করবে, দিয়ে তৈরি করবে পেপটোন। দেন পেপটোনের উপর ট্রিপসিন আবার কাজ করবে। দিয়ে তৈরি করবে পলিপেপটাইড। তাহলে আমরা পেপসিনের ক্রিয়ায় দেখেছিলাম পেপসিন প্রোটিনকে পেপটোন অবধি ভাঙতে পারে এবং তার পরবর্তীতে ট্রিপসিন পেপটোনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে এবং দেন আবার পলিপেপটাইডের ওপর ট্রিপসিন ক্রিয়া করে তৈরি করে লোয়ার পেপটাইড। এবং অ্যাট লাস্ট লোয়ার পেপটাইড থেকে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। তাহলে পেপসিন প্রোটিনের ওপর ক্রিয়া করে প্রোটিনকে পেপটোনে পরিণত করতে পারে, কিন্তু ট্রিপসিন প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তাহলে এই হলো ট্রিপসিনের ক্রিয়া। ট্রিপসিন কী করছে? প্রোটিনকে প্রথমে ক্ষারীয় মেটাপ্রোটিনে পরিণত করে, দেন সেটাকে প্রাইমারি প্রোটিওজে কনভার্ট করে, দেন সেকেন্ডারি প্রোটিওজ, দেন সেটা পরিণত হয় পেপটোনে, দেন পলিপেপটাইড, দেন লোয়ার পেপটাইডে ভাঙে, দেন অ্যাট লাস্ট তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। এবং এই অ্যামাইনো অ্যাসিড দেন আমাদের শোষিত হয়ে রক্তবাহে প্রবেশ করে। এরপরে আমরা দেখব কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন কেসিনের ওপর কাজ করে, কেসিন প্রোটিনের ওপর কাজ করে। কাইমোট্রিপসিন দিয়ে তৈরি করে এখানে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কেসিনকে ক্যালসিয়াম প্যারাক্যাসিনেটে পরিণত করে। ক্যালসিয়াম প্যারাক্যাসিনেটে পরিণত করে এবং তার সাথে তৈরি করে পলিপেপটাইড। দেন আমাদের রয়েছে কার্বক্সিপেপটাইডেজ। কার্বক্সিপেপটাইডেজ পলিপেপটাইডের ওপর ক্রিয়া করে। পলিপেপটাইড এর ওপর কাজ করে কে? কার্বক্সিপেপটাইডেজ এনজাইম দিয়ে তৈরি করে ডাইপেপটাইড আর অ্যামাইনো অ্যাসিড। তারপরে রয়েছে ইলাস্টেজ এনজাইম। ইলাস্টেজ এনজাইম কাজ করে ইলাস্টিন প্রোটিনের ওপর, দিয়ে তৈরি করে লোয়ার পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড। ইলাস্টেজ এনজাইম। দেন রয়েছে কোলাজিনেজ এনজাইম, যেটা কাজ করে কোলাজেনের ওপর।
কোলাজেন একটা প্রোটিন, তার উপর কাজ করে কোলাজিনেজ এনজাইম দিয়ে তৈরি করে লোয়ার পেপটাইড, লোয়ার পলিপেপটাইড আর অ্যামাইনো অ্যাসিড। এখানে হবে কোলাজিনেজ। এরপরে আমরা দেখব আন্ত্রিক রসের কী ভূমিকা প্রোটিনের পরিপাকে। আন্ত্রিক রসের ভূমিকা। তো আন্ত্রিক রসের মধ্যে যে সমস্ত প্রোটিন ভঙ্গকারী উৎসেচকগুলি রয়েছে সেগুলি হলো অ্যামাইনো পেপটাইডেজ, then tripeptidase, dipeptidase, epsin, নিউক্লিওটাইডেজ এবং নিউক্লিওটাইডেজ। তো অ্যামাইনো পেপটাইডেজ কাজ করে পলিপেপটাইডের ওপর। পলিপেপটাইডের ওপর কাজ করে অ্যামাইনো পেপটাইডেজ দিয়ে তৈরি করে ট্রাইপেপটাইড প্লাস অ্যামাইনো অ্যাসিড। এখানে হবে অ্যামাইনো পেপটাইডেজ। দেন রয়েছে ট্রাইপেপটাইডেজ। ট্রাইপেপটাইডেজ কাজ করে ট্রাইপেপটাইডের ওপর দিয়ে তৈরি করে ডাইপেপটাইড আর অ্যামাইনো অ্যাসিড। এখানে হবে ট্রাইপেপটাইডেজ। দেন রয়েছে ডাইপেপটাইডেজ। ডাইপেপটাইডেজ কাজ করে ডাইপেপটাইডের ওপর দিয়ে তৈরি করে দু অণু অ্যামাইনো অ্যাসিড। এখানে হবে ডাইপেপটাইডেজ। বোঝা গেছে? পলিপেপটাইডকে ভাঙছে অ্যামাইনো পেপটাইডেজ দিয়ে তৈরি করছে ট্রাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড। দেন ট্রাইপেপটাইডের ওপর কাজ করছে ট্রাইপেপটাইডেজ এনজাইম, যেটা ট্রাইপেপটাইডকে ভেঙে তৈরি করছে ডাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড। দেন ডাইপেপটাইডের ওপর কাজ করছে ডাইপেপটাইডেজ এনজাইম দিয়ে তৈরি করছে দুই অণু অ্যামাইনো অ্যাসিড। ওকে, এরপর রয়েছে ইরেপসিন। ইরেপসিন কাজ করে লোয়ার পেপটাইডের ওপর, লোয়ার পেপটাইড। লোয়ার পেপটাইডকে ইরেপসিন ভেঙে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো
অ্যাসিড, হবে ইরেপসিন। দেন রয়েছে নিউক্লিওটাইডেজ। নিউক্লিওটাইডেজ এনজাইম কাজ করে নিউক্লিওটাইডের ওপর। নিউক্লিওটাইড এখানে হবে নিউক্লিওটাইডেজ এনজাইম দিয়ে কি তৈরি করবে নাইট্রোজেন বেস, রাইবোজ শর্করা, আর ফসফেট। ওকে, দেন রয়েছে নিউক্লিওসাইডেজ এনজাইম। নিউক্লিওসাইডেজ এনজাইম কাজ করে নিউক্লিওসাইডের ওপর। এখানে এনজাইম কাজ করছে নিউক্লিওসাইডেজ এনজাইম। কি তৈরি করবে নাইট্রোজেন বেস এবং রাইবোজ শর্করা। বোঝা গেছে? এই হলো প্রোটিনের পরিপাক। এরপরে আমরা যাব ফ্যাটের পরিপাকে। ফ্যাটের পরিপাক ফ্যাটের পরিপাকের স্থান যদি দেখি আমরা, পরিপাকের স্থান, তাহলে মুখবিবরে খুব সামান্য পরিমাণে ফ্যাটের পরিপাক হয়। মুখবিবর খুব সামান্য পরিমাণে এখানে হয়, পাকস্থলীতে হয় এবং ক্ষুদ্রান্তেও হয়। মুখবিবর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে ফ্যাটের পরিপাক সম্পন্ন হয়। তো প্রথমেই দেখে নেওয়া যাক মুখবিবরে ফ্যাটের পরিপাক কিভাবে হয়। পরিপাক তো মুখবিবরে এবনার্স গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে, সেখান থেকে খরিত হয় লিঙ্গুয়াল লাইপেজ এনজাইম। এটা খরিত হয় এবনার্স গ্ল্যান্ড থেকে। এবনার্স গ্ল্যান্ড থেকে খরিত হয় লিঙ্গুয়াল লাইপেজ, যেটা কি করে ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, ডাইগ্লিসারাইড এবং মনোগ্লিসারাইড তৈরি করে। তাহলে লিঙ্গুয়াল লাইপেজ কি করছে, ট্রাইগ্লিসারাইডকে ভেঙে তৈরি করছে কি ফ্যাটি অ্যাসিড, ডাইগ্লিসারাইড এবং মনোগ্লিসারাইড। এখানে হবে লিঙ্গুয়াল লাইপেজ এনজাইম। তো আমরা জানি যে মুখবিবরে খুব সামান্য পরিমাণ ফ্যাটের পরিপাক হয়। তো এই লিঙ্গুয়াল লাইপেজ যে এনজাইমটা এবনার্স গ্ল্যান্ড থেকে খরিত হয়, এই এনজাইমটা কি করে ট্রাইগ্লিসারাইডকে ভেঙে তৈরি করে ফ্যাটি অ্যাসিড, ডাইগ্লিসারাইড এবং মনোগ্লিসারাইড। ওকে, এরপর দেখে নেওয়া যাক পাকস্থলীতে ফ্যাটের পরিপাক।
পাকস্থলীতে ফ্যাটের পরিপাক। তো পাক রসের মধ্যে যে ফ্যাট ভঙ্গকারী বা লাইপোলাইটিক এনজাইমটি থাকে সেটা হলো গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইম। এটা একটা খুবই উইক লাইপেজ, যেটা অল্প পরিমাণ ফ্যাটকে ভেঙে 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু মনোগ্লিসারাইড উৎপন্ন করে। তো এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে প্রশমিত ফ্যাটের উপর। প্রশমিত ফ্যাট। প্রশমিত ফ্যাটকে প্রথমে গ্যাস্ট্রিক লাইপেজ কিভাবে ভাঙে? এখানে হবে গ্যাস্ট্রিক লাইপেজ। কিভাবে ভাঙে? ডাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডে ভাঙে প্রথমে। দেন কি হয়? ডাইগ্লিসারাইডের ওপর আবার কাজ করে, দিয়ে তৈরি করে মনোগ্লিসারাইড এবং 1 অণু ফ্যাটি অ্যাসিড। দেন আবার মনোগ্লিসারাইডের ওপর গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে, দিয়ে তৈরি করে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ কী করছে? প্রশমিত ফ্যাটকে ভেঙে প্রথমে ডাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করছে। দেন ডাইগ্লিসারাইডকে ভেঙে তৈরি করছে মনোগ্লিসারাইড এবং আরেক কোনো ফ্যাটি অ্যাসিড। দেন মনোগ্লিসারাইডের উপর কাজ করে তৈরি করছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে আমাদের 3 অণু ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হলো এবং 1 অণু গ্লিসারল উৎপন্ন হলো। এখানে হবে গ্যাস্ট্রিক লাইপেজ এবং এখানেও হবে গ্যাস্ট্রিক লাইপেজ। বোঝা গেছে কিভাবে গ্যাস্ট্রিক লাইপেজ প্রশমিত ফ্যাটকে ভেঙে 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল উৎপন্ন করছে। এরপর আমরা দেখব ক্ষুদ্রান্তে কিভাবে ফ্যাটের পরিপাক হয়। ক্ষুদ্রান্তে ফ্যাটের পরিপাক। তো পাকস্থলী থেকে যে ফ্যাট জাতীয় খাদ্যবস্তু ডিওডিনামে প্রবেশ করছে, সেখানে তার সাথে মিশ্রিত হচ্ছে কি? পিত্তরস, অগ্ন্যাশয় রস এবং আন্ত্রিক রস। তো আমরা দেখলাম পিত্তরসের মধ্যে কোনো রকম প্রোটিওলাইটিক বা অ্যামাইলোলাইটিক এনজাইম থাকে না। পিত্তরসের মধ্যে কোনো রকম লাইপোলাইটিক এনজাইমও থাকে না, মানে কোনো রকম এনজাইমই থাকে না। এটার মধ্যে কি থাকে? পিত্তরসের মধ্যে থাকে পিত্ত লবণ এবং পিত্তরঞ্জক। এটা আমরা আগে পড়েছি। পিত্ত লবণগুলির নাম কি কি? একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট এবং আরেকটার নাম কি? সোডিয়াম গ্লাইকোকোলেট। এগুলো হলো কি? পিত্ত লবণ, সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট। এবং পিত্তরঞ্জক দুটির কি নাম? বিলিরুবিন
এবং কি বিলিরুবিন এবং বিলিভার্ডিন। তো এই যে পিত্ত লবণ দুটি রয়েছে, সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট, এগুলো কি করে? এগুলো লেসিথিনের উপস্থিতিতে অদ্রবণীয় ফ্যাটের যে গ্লোবিউলগুলি থাকে সেগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে এবং ফ্যাটকে অবদ্রবে পরিণত করে। এটা সম্পর্কে আমরা আগেও একবার ডিসকাস করেছি আগের ক্লাসে। এই যে ফ্যাটটা অবদ্রবে পরিণত হলো, অবদ্রবে পরিণত হওয়ার যে পদ্ধতিটা সেটাকে বলা হয় ফ্যাটের ইমালসিফিকেশন। কি বলা হয়? ফ্যাটের ইমালসিফিকেশন। কি বলা হয়? ফ্যাটের ইমালসিফিকেশন। ফ্যাটের অবদ্রবে পরিণত হওয়ার পদ্ধতি। ফ্যাটের অবদ্রবে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? ফ্যাটের ইমালসিফিকেশন। তো এই ফ্যাটটা যখন ইমালসিফাই হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্যাটটা অবদ্রবে পরিণত হচ্ছে, তখন তার উপর অগ্নাশয় এবং আন্ত্রিক রসের মধ্যে যে ফ্যাট পরিপাককারী এনজাইমগুলো রয়েছে সেগুলি খুব সহজেই ওই ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাটের কণার ওপর কাজ করতে পারে এবং ফ্যাটের পরিপাক সম্পন্ন করতে পারে। তো এরপর আমরা দেখে নেব অগ্নাশয় রসে কি কি ফ্যাট ভঙ্গকারী উৎসেচক থাকে। অগ্নাশয় রসের ভূমিকা। অগ্নাশয় রসের মধ্যে যে সমস্ত ফ্যাট ভঙ্গকারী উৎসেচকগুলি থাকে সেগুলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্যানক্রিয়েটিক লাইপেজ আর ফসফোলাইপেজ এবং কোলেস্টেরল এস্টারেজ। তো এই প্যানক্রিয়েটিক লাইপেজ কিভাবে কাজ করে? প্যানক্রিয়েটিক লাইপেজ কাজ করে ফ্যাটটা যখন অবদ্রবে পরিণত হয় পিত্ত লবণ, সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেটের ক্রিয়ায় যখন ফ্যাটটা অবদ্রবে পরিণত হয়, সেই অবদ্রবিত ফ্যাট বা ইমালসিফাইড ফ্যাটের ওপর প্যানক্রিয়েটিক লাইপেজ কাজ করে। ইমালসিফাইড ফ্যাট বা আমরা বলতে পারি অবদ্রবিত ফ্যাট বা ট্রাইগ্লিসারাইডের উপরেও কাজ করে। ট্রাইগ্লিসারাইড এটার উপরে কাজ করে প্যানক্রিয়েটিক লাইপেজ দিয়ে কি তৈরি করে ফ্যাটি অ্যাসিড ডাইগ্লিসারাইড এবং গ্লিসারল। দেন রয়েছে ফসফোলাইপেজ কাজ করে ফসফোলিপিডের ওপর। ফসফোলিপিড এখানে হবে ফসফোলাইপেজ দিয়ে কী তৈরি করে ফ্যাটি অ্যাসিড
ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফরিক অ্যাসিড আর কোলিন। দেন রইল কোলেস্টেরল এস্টারেজ। কোলেস্টেরল এস্টারেজ কাজ করে কোলেস্টেরল এস্টারের ওপর দিয়ে তৈরি করে ফ্যাটি অ্যাসিড এবং ফ্রি কোলেস্টেরল। এখানে হবে কোলেস্টেরল এস্টারেজ। তাহলে কোলেস্টেরল এস্টারকে ভেঙে তৈরি করছে কি ফ্যাটি অ্যাসিড এবং ফ্রি কোলেস্টেরল। এরপর রয়েছে আন্ত্রিক রসের ক্রিয়া। আন্ত্রিক রসের মধ্যে যে সমস্ত ফ্যাট ভঙ্গকারী উৎসেচক থাকে সেটা কিভাবে ফ্যাটের ডাইজেশন করে সেটা দেখব এবার। তাহলে আন্ত্রিক রসের ভূমিকা। তো আন্ত্রিক রসের মধ্যে যে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক থাকে সেটা হলো আন্ত্রিক লাইপেজ। আন্ত্রিক লাইপেজ কিভাবে কাজ করে? আন্ত্রিক লাইপেজ কাজ করে ট্রাইগ্লিসারাইড বা প্রশমিত ফ্যাট বা নিউট্রাল ফ্যাটের ওপর। আন্ত্রিক লাইপেজ ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল ফ্যাটকে ভেঙে তৈরি করে ডাইগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড। দেন আন্ত্রিক লাইপেজ ডাইগ্লিসারাইডের উপর কাজ করে দিয়ে তৈরি করে মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিড। দেন মনোগ্লিসারাইডের ওপর আবার আন্ত্রিক লাইপেজ কাজ করে দিয়ে তৈরি করে কি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। তাহলে এক্ষেত্রেও কি তৈরি হলো 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আন্ত্রিক লাইপেজ ট্রাইগ্লিসারাইড বা প্রশমিত ফ্যাটকে ভেঙে তৈরি করছে 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল। ওকে, এই হলো ফ্যাটের পরিপাক। দেন এই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড কী হবে, আমাদের ক্ষুদ্রান্তের যে ভিল্লি রয়েছে সেই ভিল্লির দ্বারা শোষিত হয়ে লসিকাবাহে এবং রক্তবাহে প্রবেশ করবে। তো সেই প্রসেস মানে শোষণের যে পদ্ধতিগুলো সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, পার্ট 5, এবং ওটাই লাস্ট পার্ট হবে আমাদের এই চ্যাপ্টার 2-এর। সেখানে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের শোষণ পদ্ধতি অর্থাৎ অ্যাবজর্পশন সম্পর্কে আলোচনা করব। কী পদ্ধতির দ্বারা এই সব খাদ্য উপাদানগুলি যেগুলো আমরা পেলাম পরিপাকের পর, অর্থাৎ কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হলো, গ্লুকোজ গ্যালাক্টোজ মানে এক শর্করায় পরিণত হলো এবং সেই এক শর্করা তারপর ভিল্লির মাধ্যমে আমাদের রক্তবাহে শোষিত হবে, তার যে পদ্ধতিগুলো সেগুলো আমরা জানবো। সেমভাবে প্রোটিনেরও অ্যাবজর্পশন প্রসেস এবং ফ্যাটেরও অ্যাবজর্পশন প্রসেস আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।